আসসালামু আলাইকুম। ভাই শুনতে পাচ্ছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। খুব ব্যস্ততাই যাচ্ছে সময়গুলা। আমি আসলে হ্যাঁ, আপনি আরো আগে বলেছিলেন এক্সপিরিয়েন্স শেয়ার করার কথা। আমি আসলে সময় করে উঠতে পারিনি, খুবই মানে দৌড়াদৌড়ির মধ্যে আছি তো, মানে ল্যাপটপেও বসার সময় পাই না। আজকে একটু পাইছি সময়, এই কারণে বললেন আর ভাবলাম দিয়ে দিই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। স্বাভাবিক, যেহেতু আর কয়েকটা দিন পর ক্লাস শুরু হয়ে যাবে, সো লাস্ট মোমেন্ট আসলে একটু প্রেশার যায় জি, সবকিছু মিলে। হ্যাঁ হ্যাঁ, আর খুব আর্লি হয়েছে তো, এই জন্য হচ্ছে সবকিছুই অ্যারেঞ্জ করতে হচ্ছে খুবই তাড়াতাড়ি আর কি, এই জন্যই। এটাই। থ্যাংক ইউ ভাই, তারপর হচ্ছে ব্যস্ততার মাঝে আজকে সময় বের করছেন, এর জন্য আসলে অনেক থ্যাঙ্কস। আর অবশ্যই অবশ্যই সময় বের করতেই হবে। থ্যাংক ইউ। তো এখন হচ্ছে আমরা আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শুনবো ইউএস এম্বাসির, যে আপনার টোটাল আপনার জার্নিটা আমরা শুনবো, কিভাবে আপনার ফার্স্ট টাইম আপনার রিজেকশন ছিল, তারপর সেকেন্ড টাইম কিভাবে নিজে করলেন, তারপর হচ্ছে আপনার ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আপনার কাছ থেকে আমরা শুনবো সেই হিস্ট্রিটা। পাশাপাশি যেটা হচ্ছে যে সেই দিনই ইউএস এম্বাসি এনভায়রনমেন্টটা কেমন ছিল, আর আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, ইন্টারভিউতে ভিসা অফিসার আপনাকে কি কি কোশ্চেন করছিল সেই জায়গাগুলো। আর থার্ডলি যেটা হচ্ছে যে আমরা কিভাবে আপনাকে সাপোর্ট দিতে পারছি সেই বিষয়টা আর কি। সো টোটাল সবকিছুই আপনি আপনার মতো করে শেয়ার করবেন। আর এখানে আমরা যারা শুনছি মিনিট থাকবো, ভাইয়া যখন তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা বলবে আমরা সবাই শুনবো। যদি কোনো কোশ্চেন থাকে আমরা ওনার এক্সপিরিয়েন্স শেয়ারের পরে হচ্ছে আমরা কোশ্চেন গুলো নিব, কেমন? ওনাকে ইন্টারাপ্ট করবো না, তাহলে দেখা যাবে যে উনি যে পয়েন্টে থাকবে সেই পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে চলে যাবে, কেমন? সো ভাইয়া আপনি আপনার মতো করে আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন, মাঝখানে আমরা কেউ আপনাকে ইন্টারাপ্ট করবো না, কেমন? জি ভাই, ওকে, সমস্যা নাই। আচ্ছা। তো আচ্ছা, আমার হচ্ছে প্রথমে আমার জার্নিটা খুবই টুইস্টেড ছিল, এটা তো কাফি ভাই ভালো জানে। আমার হচ্ছে ফার্স্ট টাইম রিজেকশন হয়েছিল। তো আমার জার্নিটা আসলে প্রথম থেকে একটু স্মুথ ছিল না, মানে আফটার আমার গেটিং দ্য স্কলারশিপ আমার জার্নিটা কিছু কিছু জায়গায় অনেক বাধা পেয়েছি। যেমন হচ্ছে প্রথম যে সমস্যাটাই হয়েছিল যে সিজিআই পোর্টালে আমার স্পাউসকে অ্যাড করতে যে হ্যাসেল ফেস করতে হয়েছে, যে ওর হচ্ছে সেবিচারিটা ভুল দিয়েছিলাম। তারপরে তো হচ্ছে এডিট করা যায় না, দিয়ে তারপরে তো কাফি ভাইয়ের হেল্প নিলাম, উনি অনেক হেল্প করছেন ওই সময়। তারপরে হচ্ছে আমার কি যেন একটা হলো, হ্যাঁ F2, মানে F2 এর জায়গায় F1 হয়ে গিয়েছিল ভিসা ক্যাটাগরিতে। তো ওইটা আবার হচ্ছে ঠিক করার জন্য আমরা হচ্ছে ওইটা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করলাম। করার পর দেখি যে হচ্ছে ইয়ার অপশন চলে যায়, মানে আমার ফার্স্ট টাইমের যে হচ্ছে ইয়েটা ছিল ইন্টারভিউ ডেট নেওয়ার আগে ইয়ার অপশনও চলে গেল, দিয়ে শুধু রিস্কেজুল করা যাবে। তো ভাই তখন আর বললো যে আপনার প্রোফাইলে আর ঘাটাঘাটি করা যাবে না, আমরা রিস্ক না নিই, হচ্ছে ইয়ার অপশন চলে গিয়েছে, আমরা রিস্কেজুল করে নিই সাথে সাথে। তো তখন তারপরে বললাম যে হ্যাঁ ভাই, যেটা সুবিধা হয় ওইটাই করেন। আমি তো হতাশ হয়ে যাচ্ছি যে এত মানে বাধা হচ্ছে, জিনিসটা স্মুথ হওয়ার কথা ছিল। তো তারপরে ভাই হচ্ছে সাথে সাথে রিস্কেজুল করে দিলেন। ওটা আমার ডেট পড়লো 14ই মে। তো 14ই মে হচ্ছে আমার, যেহেতু আমার স্কলারশিপ আছে, তো হচ্ছে আমি একটা কনফিডেন্টই ছিলাম যে আসলে কিছু জিনিস আমি একটু মানে কেয়ারলেস ছিলাম। এটা সবার জন্যই একটা আম, বলা যায় রিমাইন্ডার যে সব জিনিস হচ্ছে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে যাওয়া বেটার, মানে সব সাইড গুলা। আর হচ্ছে কাউন্টার কোশ্চেন কি আসতে পারে সেটা হচ্ছে সবারই একটু চিন্তা করা উচিত, যে আমাকে যদি ভিসা অফিসার সিম্পল একটা কোশ্চেন করে, তো আমি যে অ্যান্সারটা দিচ্ছি সেই অ্যান্সারটা শোনার পর একটা সাধারণ মানুষ কমন সেন্স থেকেই কি একটা কাউন্টার কোশ্চেন করতে পারে, এটা সবারই একটু ভেবে রাখা উচিত বলে আমি মনে করি। তো এইগুলো আমি একটু ভেবেছিলাম না, প্রথমটার কথাই বলছি, রিফিউজালের যে হিস্টোরি মানে স্টোরিটা। তো হচ্ছে
আম, আমার যেমন হচ্ছে আমি এতটাই কনফিডেন্স ছিলাম যে আমার স্কলারশিপ আছে, ওকে আমার যে কয়টা কোশ্চেন আছে চেকলিস্টে এগুলা করে যাব। আর যেহেতু ফুল ফান্ড, তো হচ্ছে এমপ্লয় রিলেটেড কোনো কোশ্চেন টোশ্চেন আসবে না বা অত ঘাটাবে না, সো আমি ওগুলা নিয়ে একটু বদার না হই। তো এটা আমার একটা ভুল ছিল। এটা হচ্ছে প্রথম লার্নিং আমার হচ্ছে রিফিউজাল থেকে। তো হচ্ছে আমি তো হচ্ছে জাস্ট উপর দিয়ে নিয়ে গিয়েছি। হ্যাঁ, আর হচ্ছে ধরেন স্পন্সর, এখন একটা কোশ্চেন আসতে পারে যে ফুল ফান্ড বাট স্পন্সর রিলেটেড কোশ্চেন কেন আসবে। সেটা হচ্ছে আমার স্পাউস কে নিয়ে আমি ইনক্লুড করার পর আমার একটা ডেফিসিট ছিল 7,000 USD মতো। তো সেই ডেফিসিটটার এগেনস্টে যে স্পন্সরশিপের ব্যাপারটা, মানে ওইটা হচ্ছে আমার যদিও সামার অ্যাসিস্ট্যান্টশিপ ছিল, বাট হচ্ছে I-20 তে ওই ডেফিসিটটা ছিল। তো ওইটার এগেনস্টে তো একটা ফান্ড দেখাইতেই হবে, এক্সটার্নাল ফান্ড। তো ওইটা রিলেটেডই আমার ওখানে আমার I-20 তে জাস্ট ওই উইক পয়েন্টটাই ছিল। তো ওইটাতেই হিট করছে, কারণ ভিসা অফিসাররা কিন্তু হচ্ছে ওরা উইক পয়েন্টটাতে খুব ভালো করেই কেন জানি পৌঁছায় যায়। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে ওনারা ধরতে পারে, হয়তো এক্সপিরিয়েন্সড অনেক বা ওনাদের ট্রেনিংও হয় ওইভাবে। তো হচ্ছে আমাকে কিছু আরো অনেক ভাই বলেছিলেন যে তোমার I-20 তে শুধু এটাই উইক পয়েন্ট, আর তো কোনো উইক পয়েন্ট নাই, তুমি এটা নিয়ে প্রিপেয়ার হয়ে যাও। তো আমি হচ্ছে প্রিপেয়ার বলতে জাস্ট স্পন্সরের মানে উপর দিয়ে আমি হচ্ছে প্রিপেয়ার হয়েছিলাম, তবে ইন ডেপথ যায়নি আর কি। ব্যাপারটা এরকম যে স্পন্সরের মধ্যে যদি আরো ঢোকে তাহলে আমার কি কোশ্চেন গুলা কি হইতে পারে আর ওইটার অ্যান্সার আমার কিভাবে দেওয়া উচিত, তো এরকম রিলেটেড এগুলো আমি প্রিপেয়ার হয়েছিলাম না, উপর দিয়ে হয়েছিলাম আর কি। ব্যাপারটা এটা ভুল ছিল আমার। তো হচ্ছে আমি গেছি। তো আম, ভাই আমি তো হচ্ছে আগের দিন হচ্ছে ভাইয়ের মক দিয়েছিলাম, তবে হচ্ছে মানে ভাইয়ের সাথে কন্টিনিউয়াসলি মক দিতাম। তো হচ্ছে কিন্তু মানে আমি আসলে কনফিডেন্স হয়তো একটু কম ছিল, এটা ভাইও বুঝতে পারবেন। লাস্ট ইন্টারভিউর আগে আমার কনফিডেন্সটা বেশি ছিল, তবে তার আগের গুলাতে হচ্ছে মানে একটু নার্ভাস হয়ে যাচ্ছিলাম হয়তোবা, মানে প্রথম ইন্টারভিউ। তো হচ্ছে যাই হোক, আমি তো হচ্ছে গেলাম ইন্টারভিউর দিন। ইন্টারভিউ ছিল সকাল 10টা 15-য়। হ্যাঁ, ফার্স্ট ইন্টারভিউটা সকাল 10টা 15-য় ছিল। তো আমি চলে গিয়েছি 8টার মধ্যে, আমি আর আমার ওয়াইফ। তো লাইনে ছিলাম। আম, আর ওয়াইফ ডিপেন্ডেন্ট থাকলে হচ্ছে ওরা একটু প্রায়োরিটি দেয়, মানে হচ্ছে যদি ওয়াইফ আর বেবি থাকলে তো আরো প্রায়োরিটি দেয়, ওরা হচ্ছে আগে ঢুকায় নেয়, মানে স্লটের আগেই। আর ওয়াইফ থাকলেও হচ্ছে আমি দেখেছি যে দুইবারই ওরা হচ্ছে আগে আগে ঢুকায় নেয়। ধরেন 10টা 15 থাকলে ওরা তার আগেই ঢুকায় নিবে। বাট সিঙ্গেল গেলে ওই সুযোগটা নাই। সিঙ্গেলদের ওরা হয়তো প্রায়োরিটি দেয় না, যখন সময় হবে তখন ঢুকতে পারবো, ব্যাপারটা এমন। তো আমি আমার ওয়াইফ নিয়ে দাঁড়ায় আছি। তো ওখান থেকে সিকিউরিটি গার্ড যারা ছিল তারাই বললো যে আসেন আপনি, মানে এটা কয়টার দিকে বলা যায় 10টা 15 ইন্টারভিউ, তো আমাকে 9:30টার দিকে ঢোকায় নিচ্ছে, কারণ আমি 8টার আগে আগে পৌঁছাই গিয়েছি। তো 9:30টার দিকে আমি তখন ঢুকাই নিয়েছে। তো স্টিকার মারলো বাম হাতে ঢুকতে, তো বাম হাতে স্টিকার মারলো, তারপরে আমি ঢুকলাম। ওইটা একটু চেক করে নিবেন সবাই, স্টিকারটা ভুল মারছে কিনা। কারণ হচ্ছে ওখানে অনেক সময় ভুল স্টিকার হলে ওইটা তো DS-160 কোড নাম্বার দেওয়া থাকে, ওইটা হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেলে তখন সমস্যা। এটা চেক করে নিতে হয়, ডাবল চেক করে নিচ্ছি, দুইজনই চেক করে নিয়েছিলাম। এরপর ঢুকলাম। ঢুকার পর হচ্ছে দেখলাম এনভায়রনমেন্টটা খুবই আর কি, কি বলা যায়, খুবই নিশ্চুপ। মানে যারা বাইরে বসে আছে সবাই চুপ, আর ভিতরে তো ইন্টারভিউ হচ্ছে। আমরা বসলাম, সবকিছু চেকিং হলো। আর কোনো কিছু তো মানে ডিভাইস তো অ্যালাউড না, ডিভাইস টিভাইস কিছু নিয়ে যাওয়া যাবে না, ওইগুলা হচ্ছে যদি বাইরে কেউ থাকে তার কাছে দিয়ে যেতে হবে। আর আমরা হচ্ছে কিছুই নেই নাই, কারণ আমাদের সাথে কেউই আসেনি, আমি আর আমার ওয়াইফই এসেছিলাম। তো যা যা জিনিস ছিল সব হচ্ছে হোটেলে রেখে এসেছি, জাস্ট ফাইলটা নিয়ে ডকুমেন্টস গুলা নিয়ে চলে এসেছি। তো হচ্ছে আমরা আসার তারপরে যখন ঢুকলাম, ঢোকার পর তো 1 বাই 1 হচ্ছে ওই যে সিট আগাইতে থাকে, মানে ডান থেকে বামে সরতে থাকে। আমরা ঢুকলাম, ঢোকার পর নিল আমাদের হচ্ছে একটা বাংলাদেশি একটা মহিলা ছিলেন, উনি হচ্ছে আমাদের পাসপোর্টটা দেখলেন, দেখে টেকে হচ্ছে বললো যে ঠিক আছে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, এসব
একটা বাঙালি থাকে যে, ওটা দেখার পর আমার ওয়াইফকেও জিজ্ঞেস করলো যে আপনার প্রাইমারি অ্যাপ্লিকেন্ট কে। ও বললো যে ও আমি। প্রথমে বুঝতে পারছিল না যে কি বলবে, তো আমি বললাম যে এটা বলো আমার নাম। তারপর দেখলাম বললো, দেওয়ার পর ফিঙ্গার নিল। নাইজেরিয়ান একটা ছিল, অনেক টল। হ্যাঁ, উনি ছিল কাউন্টার মনে হয় 6-এ। তো উনি আমার ফিঙ্গার নিল। নেওয়ার পর এবার কিছুক্ষণ বসার পর আমাকে কাউন্টার 7, যেটা আমার দুঃস্বপ্ন ছিল বলা যায়, দ্যাট ওয়াজ এ নাইটমেয়ার। এন্ড কাউন্টার 7-এ কার্লি হেয়ার লেডি, হয়তো অনেকেই শুনেছেন। উনি মনে হয় F1 নিয়ে বেশি ডিল করে উনি। আর এটা আমি সেকেন্ড টাইম ইন্টারভিউ যখন দিতে গেলাম, সেম সিনারিওটা দেখেছি। মনে হয় F1 এর গুলা উনি বেশি ডিল করে। তো কারণ এদিকে ভলেন্টিয়াররা বলছিলেন মানে সেকেন্ড ইন্টারভিউর দিন যে ম্যাডাম কই, ম্যাডাম যেই কাউন্টারে আছে সেখানে পাঠান F1 যারা আছে। তার মানে ব্যাপারটা মনে হলো যে ওনার কাছে হয়তো বা বেশি পাঠায়। তো আমাকে অ্যাজ ইউজুয়াল পাঠালো কাউন্টার 7-এ, কার্লি হেয়ার লেডি, চশমা পরে। তো ওনার কাছে গেলাম। তো ওনার লাইনে যখন দাঁড়ায় আছে দেখি আমার আগে সবই রিজেক্ট। হ্যাঁ, রিজেক্ট গণহারে। তো মানে আমার সামনে তো একজন বয়স্ক মহিলা আর মানে আমার নানা নানির বয়সে দুইজন দাঁড়াইছে, হয়তো ছেলের কাছে যাচ্ছে। তো ওনাদেরকে দেখলাম, ওনারা অনেক ডকুমেন্টস বের করে ওনাকে বোঝানোর চেষ্টা করছে, বাট উনি রিজেক্ট মানে রিজেক্ট বলেই দিয়েছে একবার। আর ওনার দেখলাম খুব মন খারাপ। ওটা আমার খুব খারাপ লাগলো যে আসলে বয়স হয়ে গিয়েছে, হয়তো যাইতে চাচ্ছিল দেখা করতে, যেতে পারলো না। হ্যাঁ, তো এগুলো তো আসলে ওনারা দেখবে না। রিজেক্ট মানে রিজেক্ট আর কি, ওখানে কোনো কথা নাই। তো ওনারা চলে গেল, এটা একটু খারাপ লাগলো আমার। আর রিজেকশন দেখে আসলে কনফিডেন্স ডাউন হয়ে যাচ্ছিল আমার। হ্যাঁ, এটা একটা কথা, এটা স্বাভাবিক। আমার মনে হয় হিউম্যান সাইকোলজি, সামনে ওরকম দেখলে এটা তো রোবট না আমরা, এটা হবে। তারপর ওইটার মধ্যে নিজেকে ধরে রাখতে হবে আর কি, এটাই ব্যাপার। তো ওনার রিজেক্ট হলো। তারপরে আমার সামনে আরেকটা F1 এর অ্যাপ্লিকেন্ট ছিলেন, উনি মনে হয় ব্যাচেলরে ছিলেন। হ্যাঁ, তো ওনাকেও রিজেক্ট, মানে অল্প 2-3টা কোশ্চেন করে রিজেক্ট করে দিল। তো আমার সামনে এরকম 2-3টা রিজেক্ট হলো। তারপরে ওটা দেখে তো আমার অলরেডি এসির মধ্যে ঘাম শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, যে কি হবে ব্যাপারটা, রিজেক্ট হচ্ছে শুধু। তারপর মানে তখন আমি ফিল করতে পারছি যে আমার স্কলারশিপ আসলে কোনো ভ্যালু রাখে না। মানে আমার কাছে এরকম ফিল হয়েছে যে রিজেকশন, মানে প্রথমে আমি কনফিডেন্ট ছিলাম যে আমার স্কলারশিপ আছে, বাট ওই সময় রিজেকশনের দেখে আমার কাছে মনে হয়েছে যে আমি একটা সাধারণ মানুষ। হ্যাঁ, আমাকেও সেম কাতারে মনে পড়তে হবে। তো এটা ফিল করে আমার ইন্টারভিউ ওনার নিল। রিজেকশনের পর তো আমাকে নিল, ডাকলো। তো উনি আমার দিকে জাস্ট একবার একটা নজর দিচ্ছেন, দিয়ে চোখ নামায় ফেলছেন, আর আমার দিকে তাকাইনি। যতক্ষণ আমি কথা হয়েছে তাকাইনি উনি আমার দিকে। উনি ল্যাপটপে টাইপ করছিলেন। তো আমাকে বললেন যে প্রথমে যে পাস মি ইওর I-20 এন্ড পাসপোর্ট। তো দুইটাই দিলাম। দেওয়ার পর দেখলো পাসপোর্ট, দেখলো। তারপরে ওখানে স্ক্যান করলো, I-20 দেখলো। I-20 দেখার পর উনি আমাকে বললেন যে তখন যে হোয়াই দিস ইউনিভার্সিটি। তখন আমি বললাম যে এটার R1 স্ট্যাটাস আছে, আর আমার রিসার্চ অ্যালাইন করে, আর আমাকে স্কলারশিপ দিচ্ছে। আরো সাবজেক্ট রিলেটেডও মনে বলেছিলাম যে আমার ফিউচার রিসার্চ যেটা নিয়ে করতে চাই, যেটা নিয়ে পড়তে চাই, সেই রিলেটেড সাবজেক্ট এখানে অনেক ভালো করায়, এগুলো বলছিলাম। কিন্তু অনেক লেন্দি অ্যান্সার দিয়েছি। আমার মনে হয় না এত লেন্দি অ্যান্সার দেওয়া উচিত আর কি, 4-5টা রিজন দেওয়া উচিত না কখনোই। হ্যাঁ, একদম টু দা পয়েন্ট স্পেসিফিক অ্যান্সার দেওয়া উচিত বলে আমি মনে করি। কারণ আমেরিকানরা একটু ডিরেক্ট হয়, ওরা স্ট্রেট ফরওয়ার্ড এবং একটু কনসাইজ অ্যান্সার পছন্দ করে। তবে অনেক শর্ট হবে ব্যাপারটা এমন না, তবে খুব তাড়াতাড়ি ওইটাকে কাট করতে হবে, এটা আমি মনে করি। দুইবারের থেকে যেটা ফিল হয়েছে। তো আমি 4-5টা রিজন দিয়ে এরকম ব্যাখ্যা করতে গেছি হোয়াই দিস ইউনিভার্সিটি। তো যখন আমি প্রথম রিজনটা দিয়েছি দিস ইউনিভার্সিটি হ্যাজ দ্য R1 স্ট্যাটাস, মানে স্পেশালাইজড রিসার্চ ফ্যাসিলিটিস, এইসব বলেছি। দেওয়ার পর উনি একটু কপাল কুচকালেন, দিয়ে বললেন যে হুইস স্ট্যাটাস। তখন আমি আবার সেম অ্যান্সার দিলাম যে R1 স্ট্যাটাস, এসব গুলা। তখন উনি মাথা নাড়লো। তারপর উনি আমাকে বলছেন যে কি জানো, যে
উনি হচ্ছে আমার হচ্ছে ডেফিসিটটার দিকে তাকাইছেন, যে বলছেন যে হু ইজ গোনা পে ফর দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তো উনার কোশ্চেনটা ছিল হচ্ছে হু ইজ গোনা পে ফর দ্য রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, মানে জাস্ট উনি আমাকে জানতে চাইছেন যে আমার স্কলারশিপ তো উনি দেখতে পাচ্ছেন, তো উনি জাস্ট জানতে চাইছেন যে আমার জাস্ট ডেফিসিটটা কত, এতটুকুই ওনার মেন জানার ছিল। বাট আমি ওটা কি করছি, আমি ওটা করছি যে হচ্ছে ওনাকে বলেছি যে আমার স্কলারশিপ আছে, আমার টিউশন ফি কভার করে, হেলথ ইন্স্যুরেন্স কভার করে, এই এই এত কিছু। তারপরে হচ্ছে কি বললাম যে আমার হচ্ছে বাবা হচ্ছে মানে এত কিছু বলার পর সাথে আমার ধরো 10 সেকেন্ড 15 সেকেন্ড চলে গেছে যে আমার স্কলারশিপ আছে, হ্যান্ডম্যান ত্যান এগুলো বলতে। বাট উনি তো এগুলো জানতে চাইনি, হ্যাঁ উনি জানতে চেয়েছেন যে কে আমার ডেফিসিটটা পূরণ করবে। তারপরে এত কিছু বলে টলে আমি বলতে গেছি যে হচ্ছে আমার বাবা হচ্ছে স্পন্সর করবে। তারপর উনি আমাকে থামাই দিচ্ছে। আমার আমার প্ল্যান ছিল যে বাবার ইয়েটা বলার পর সামার অ্যাসিস্ট্যান্টশিপটা বলবো, বাট উনি আমাকে থামাই দিছে। থামাই দিয়ে বলে যে হচ্ছে তোমার বাবা কি করে, মানে তখন আমি বললাম যে বাবা এই করে, মানে তার হচ্ছে ইনকাম টিনকাম কিছুই বলি নাই, বলেছে জাস্ট বাবা এইটা করে। তখন উনি কিছুক্ষণ টাইপ করছিল, চুপ ছিল। আমিও অকওয়ার্ড সাইলেন্স আর কি, কিছুই বলার নাই যে কিনা, এমন সাইলেন্স থাকে যে কিছুই বলার থাকে না। আমিও চুপ করে আছি, উনি টাইপ করেই যাচ্ছেন। দেওয়ার পর তিনি আবার সেম কোশ্চেন করছেন যে আমার বাবা কি করেন। আমি ভাবলাম যে একবার তো বললাম, আবার জানতে চাচ্ছে ব্যাপারটা কি। আমি বলছি, ঠিক আছে। আমি আবার সেম অ্যান্সার দিয়েছি যে আমার বাবা, মানে যেটা প্রথমে দিয়েছিলাম সেম অ্যান্সারটা আবার দিলাম। দেওয়ার পর হচ্ছে উনি হচ্ছে শুনলো, শোনার পর হচ্ছে আমাকে বলে যে তোমার বাবার কোনো এমপ্লয়ি আছে। তখন আমি বললাম যে মানে আমার মাথায় ওই সময় একটা ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল, কি জানি কেমনে হয়েছিল, আমার কোনো ক্যালকুলেশন পাওয়ারও চলে গিয়েছিল। মানে ওই সময় আমার সাথে সামনে কে আছে আমি সেটাও ধরেন দেখতে পাচ্ছি না, এরকম হয়ে গেছে। এটা নার্ভাসনেস এর কারণে মেবি হয়েছে। আমার ওয়াইফও বলছিল যে আমি ওই সময় মানে কাঁপছিলাম, বডি শেক হচ্ছিল। তো হচ্ছে আমি তখন কোনো কিছু জানি না, কারণ তো ক্যালকুলেশন পর চলে গিয়েছে। তখন আমি জাস্ট মানে ধুপ করে বলে দিলাম যে আমার বাবার কোনো এমপ্লয় নাই। এই যে বলছি এমপ্লয় নাই, এখানে হচ্ছে জাস্ট মানে বলাও নাই, বলাও শেষ করেছি, সাথে সাথে আমাকে বললো যে সরি, ইয়োর ভিসা হ্যাজ বিন রিফিউজড। দেওয়ার পর তো লেটারটা ধরা দিল 214B। আমি তো ওই জায়গা থেকে নড়তেই পারছি না, মানে এমন অবস্থা যে কেমনে কি, মানে আমার হচ্ছে রিজেক্ট করে দিল, ফুল স্কলারশিপ আছে তাও। এরপরে তো হচ্ছে খুবই হতাশ, চলে আসলাম হোটেলে, ভাইয়ের সাথে কথা বললাম, কাফি ভাইয়ের সাথে, যে ভাই কি করা যায়, এরকম হয়ে গেছি। আমার তো পুরা তখন সবই দুনিয়া অন্ধকার হয়ে গেছে। তারপরে হচ্ছে ভাই বললো যে আপনি টেনশন করেন না, এটা হচ্ছে আমরা সেকেন্ড অ্যাটেম্পটে আবার ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা ডেট নিয়ে নিব। যে উনি অনেক আশ্বস্ত করলেন। তখন আমি আমার আম্মু আব্বুর সাথে কথা বলি নাই, কারণ হচ্ছে তারা আগে মানে আমি ভাইয়ের সাথে কনফার্ম হয়ে নিয়েছি যে আমার আসলে সেকেন্ড চান্স আছে কিনা। মানে আমি আসলে ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার ছিলাম না যে সেকেন্ড অ্যাটেম্প থার্ড অ্যাটেম্প অনেকবার দাঁড়ানো যায়। আমি প্রথমবার রিজেক্ট হয়েছে মানে ভাবছি যে আমার সব শেষ, হ্যাঁ আমার দিয়ে আর কিছু হবে না, আমার ইউএসএ যাওয়া হবে না, আমার স্কলারশিপও সব অর্থহীন, সবকিছু শেষ। এই জন্য আগে ভাইকে ফোন দিয়েছি, কাফি ভাইকে, যে আমার কোনো অপশন আছে কিনা আগে বলেন, তারপরে না বাবা আমার সাথে কথা বলবো। তো ভাই বললো যে না আপনি টেনশন করেন না, আমরা হচ্ছে ডেট নিয়ে নিবো, ইনশাল্লাহ জুলাইয়ের মধ্যে আমরা ডেট নিতে পারবো, আপনি আগস্টেই ক্লাস করতে পারবেন। তো শুনলাম, আমি তো আমার ওয়াইফও অনেক আশ্বস্ত করছিল যে ভাই বলেছে তুমি পারবা, সমস্যা নাই, তোমার হচ্ছে ডেট হয়ে যাবে, তুমি সেকেন্ড বার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর আমি ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলার পর আমি বুঝলাম যে না আমার সেকেন্ড চান্স আছে। তখন হচ্ছে আমি জানতাম আসলে সেকেন্ড থার্ড চান্স মানে অল্প অল্প জানতাম যে হয়তো বা দেওয়া যায়, বাট আমি পুরোপুরি শিওর ছিলাম না। বাট তাও মানে ওই রিজেকশনের পর পুরাই হতাশ হয়ে গিয়েছিলাম, মানে কোনো কিছুই মাথায় আর কাজ করছিল না। ভাই এটা বললো, তারপর একটু আশ্বস্ত হলাম। হওয়ার পর আসলে মন খারাপ সেটা তো ঠিক হয় না, ধরে আব্বু আম্মুকে আস্তে আস্তে জানালাম যে এই অবস্থা। তারপরে আমার আবার হচ্ছে সামনে একটা প্রোগ্রাম ছিল, তো সেটার জন্য অনেক শপিং করার প্রয়োজন ছিল, বাট সব মন মানসিকতা এসব ভেঙে গিয়েছে। ঢাকায় আসলে কিছুই আর করার মন ছিল না, তারপরে বাধ্য হয়ে করতে হয়েছে। এরপরে তো হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে মেয়ের 14 তারিখে আমার রিজেকশন হলো। মেয়ের 14 তারিখে রিজেকশনের পর হচ্ছে তারপরে অনেক ভাইদের সাথে আবার একটু যোগাযোগ করলাম, মানে আমার ভার্সিটিতে যারা আছে সবাই
বললো যে তুমি দাঁড়াও, আমার কলিগরাও হয়েছে, আবার সেকেন্ড অ্যাটেম্পটে অ্যাকসেপ্ট হয়েছে। তো আমি এখান থেকে কনফিডেন্সটাকে আগে মানে আমার কনফিডেন্স তো ফুললি ডাউন হয়ে গেছে, তো ওইটাকে আমাকে আগে উঠাইতে হবে, আমার মাইন্ডকে সেট আপ দিতে হবে যে আমার হবে। তো এটার জন্য একটু টাইম নিলাম। তো নিতে নিতে মেয়ের 28 তারিখ আসলো। এ সময় ভাই হচ্ছে প্রসেসিং শুরু করে, আমার DS-160 ফিল আপও হয়ে গেল, ভাইকে দিলাম, রিভাইজ করে দিল, সবকিছু ঠিকঠাক করলাম, করে DS-160 হচ্ছে সাবমিটও করলাম। হ্যাঁ, সবকিছুই ছিল। দেওয়ার পর হচ্ছে জাস্ট ডেট নেওয়াটা বাকি, মানে সবকিছু প্রসিডিউর সব কমপ্লিট হয়ে গিয়েছে, ডেট নেওয়াটা খালি বাকি। তো রিফিউজাল ডেট তো এটা পাওয়া যাচ্ছিল না, ধরেন অল্প অল্প পাওয়া যাচ্ছিল, আর ডাবল স্লট পাইতে হয় যেহেতু আমার ওয়াইফ আছে। তো ভাই হচ্ছে আমাকে এরকম চেষ্টা করছিল, আমি তো ভাইকে প্রত্যেক দিনই নক দিতাম যে ভাই কতদূর কি। তো 14 থেকে 28 তারিখ, 28 তারিখেই তো আপনারা জানেন যে বন্ধ হয়ে গেল ভিসা ডেট নেওয়া আর কি। এর মধ্যে যারা ডেট নিতে পারছে তারা তো ইন্টারভিউ দিতে পারছিল, 28 তারিখ থেকে বন্ধ হয়ে গেল। এরপরে তো আরো মানে আমার লাইফে মানে এত কঠিন সময় পার করছি আমার লাইফের, ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট টাইম ইন মাই লাইফ বলা যায়। যে হচ্ছে কারণ হচ্ছে আমি ডেট এমনি তো রিজেক্ট হয়েছি, এটার দুঃখ তো আছে, তার উপর আবার ভিসা বন্ধ হয়ে গেল, মানে ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। তো এটা শুনে তো আমি হচ্ছে শেষ একদম, যে কি দিয়ে কি হবে। 1 মাস মতো তো প্রায়, মানে 28 জুন মেয়ের 28 থেকে জুনের 22 তারিখ পর্যন্ত মেবি বন্ধ ছিল। এরপর এই কয়টা দিন তো আমার কিভাবে কাটছে এটা তো আর বলার উপায় রাখে না। তো এরপর হচ্ছে ভাই, সবসময় ভাইকে আমি বলতাম, ভাই হচ্ছে একটাই কাজ আমাকে একটু মোটিভেশন দিয়ে গেছে, এইটা হচ্ছে খুবই দরকার আসলে। মানে একটা মানুষ মানে একটা ফ্লাওয়ারকে ধরেন হচ্ছে পানি না দিলে তো মরে যাবে, ব্যাপারটা এরকম। ভাই হচ্ছে মোটিভেশন দিয়ে গেছে, আর আমি ওইটা শুনে শুনে যে না ঠিক আছে ডেট এটা উঠে যাবে। ভাই বলতো যে নেক্সট উইকে আপডেট আসবে, আপনি চিন্তা করেন না, নেক্সট উইকে আপডেট আসবে, নেক্সট উইকে ইনশাল্লাহ আবার ওপেন হয়ে যাবে। তো এইগুলা থেকে আসলে সাহস পেতাম, উজ্জীবিত থাকতাম। তো এরপরে এটা করতে 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 তো 22 তারিখ এসে গেল, জুনের 22 তারিখ। এরপর হচ্ছে ভাইকে বললাম, ভাই আপনি ফুল রিদমে শুরু করে দেন, কিভাবে ডেট তাড়াতাড়ি নেওয়া যায়, কারণ আমার হচ্ছে টাইম বেশি নাই। আগস্টের 18 তারিখ থেকে ক্লাস, আর হচ্ছে 15 তারিখ ওরিয়েন্টেশন। তো এর তো কিছুদিন আগে যাইতে হয়, অ্যাটলিস্ট 8 থেকে 10 তারিখের মধ্যে না পৌঁছালে তো সমস্যা। তো এর মধ্যে হচ্ছে আমার তো সবকিছুই আনসার্টেন, মানে আমি জানি না আমার ভিসা হবে কিনা, তারপরে আমার সবকিছু কমপ্লিট করে যাইতে পারবো কিনা। তো ভাই হচ্ছে আমাকে ওই সময় বললো যে ঠিক আছে আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সমস্যা হয়ে গেল কি, ওরা খুবই লিমিটেড স্লট ছাড়া শুরু করলো ইউএস এম্বাসি। মানে হচ্ছে রিফিউজাল স্লট তো ছাড়ছে, বাট সিঙ্গেল স্লট, ওটা হচ্ছে ডাবল স্লট ছাড়েই না। হ্যাঁ, আমার তো ওয়াইফকে সহ। তো এই সময় অনেক দিন চেষ্টা করলাম। এরপরে মনে হয় জুলাইয়ের কয় তারিখের দিকে হচ্ছে জুলাই 10 না, জুলাইয়ের ওরকম 5 তারিখের দিকে, হ্যাঁ হ্যাঁ জুলাইয়ের 5 থেকে 6 তারিখের দিকে ভাই আমাকে বললো যে হচ্ছে একটা হার্ড ডিসিশন নিতে হবে। আমরা তো অনেক চেষ্টা করলাম, আপনার স্পাউসকে এক্সক্লুড করা লাগবে, হ্যাঁ, কারণ ডাবল স্লট পাওয়া যাচ্ছে না, এখন আপনার ক্লাস শুরু হয়ে যাবে, আমাদের হাতে কোনো অপশন নাই। আপনাকে যদি ক্লাস ধরাইতে হয়, ইন্টারভিউ দেওয়াতে হয়, তাহলে এটা করা ছাড়া কোনো উপায় নাই। তো ব্যাপারটা আমার জন্য খুবই হার্ড ছিল, বাট তারপরও নিতে হয়েছে ডিসিশনটা। আমাকে এর আগেও অনেক ভাই হচ্ছে পরামর্শ দিয়েছিল যে তোমার যেহেতু প্রথমবার রিজেক্ট হয়েছে, সেকেন্ড বার তুমি উইদাউট তোমার স্পাউস সহ দাঁড়াও, মানে উইদাউট স্পাউস দাঁড়াও, কারণ প্রোফাইলটা একটু হালকা করো। যেহেতু আমিও আনএমপ্লয়েড আর আমার ওয়াইফও আনএমপ্লয়েড, তো দুইটা আনএমপ্লয়েডে হয়তো ওরা হচ্ছে ইন্টেনশনটা হয়তো ভাবছে যে স্ট্রং হোমটাই নাই, এরকম কিছু একটা, এটা আমার হয়তো মনে হয়েছে। তো সবাই বলেছিল যে তুমি একা আগে যাও, তারপরে তোমার ওয়াইফকে নিও। তো আমি তারপরও চেষ্টা করে গেছি যে ওয়াইফ সবাই যাওয়ার। তো ভাইও যখন শেষ মুহূর্তে এসে বললো কাফি ভাই যে এখন আর উপায় নাই, তারপরে আমি আসলে ডিসিশনটা নিয়ে নিলাম। ওই সময় আসলে ওয়াইফ আমার বাসায় ছিল না, ওকে না জানায় এটা নিয়ে নিয়েছি। পরে আসলে ও মন খারাপ করছে, বাট আমার কিছু করার ছিল না, নিতেই হয়েছে ব্যাপারটা। এরপরে সবকিছু ওকে বাদ দিয়ে দিলাম। I-20টা নতুন করে রিকোয়েস্ট করার কথা বললো ভাই, যে হচ্ছে নতুন করে নিয়ে আসেন তাহলে জিনিসটা ভালো হবে। তো আমি ওরকম ISSO কে মেইল দিলাম,
যে আমার আমার স্পাউস এখন আসতে পারছে না, আমাকে নতুন I-20 দেন উইদাউট স্পাউস। তো স্পাউস কে যখন এক্সক্লুড করলাম আমার ডেফিসিট কমে আসলো, আমার ডেফিসিট আর নাই, ডেফিসিট আর ছিল না। $1,000 মতো ছিল মনে হয়, $1,000 ডেফিসিটের মধ্যেই আসলে পড়ে না। তো এরপরে নতুন I-20 নিলাম, নেওয়ার পর তো ভাই হচ্ছে খুব তাড়াতাড়ি ব্যাপারটা করলো, যে হচ্ছে খুব তাড়াতাড়ি ডেটটা নিল, মানে হচ্ছে রিফিউজ ডেটটা নিয়ে নিল কয়েকদিনের মধ্যে। মানে এটার পরে খুব স্মুথলি হয়েছে ব্যাপারটা, মানে ওকে যখন এক্সক্লুড করলাম এরপরে তো ভাই ডেটও পেয়ে গেল, হচ্ছে রিফিউজাল ডেট, ইনিশিয়াল একটা ডেট নিল, এরপরে হচ্ছে ইয়ার করলো ভাই, ইয়ারও অ্যাকসেপ্ট হয়ে গেল একদিনের মধ্যে, একদিন পরে ইয়ার অ্যাকসেপ্ট হয়ে গেল। এরপরে আমি বললাম যে ভাই যত তাড়াতাড়ি সম্ভব ডেট নেন। তখন উনি বললো যে ঠিক আছে 20শে জুলাই ডেট আছে, আপনার 20শে জুলাই নিয়ে নিলাম, কারণ আমার হাতে টাইম নেই, 18ই আগস্ট ক্লাস শুরু, আমার 20শে জুলাই ইন্টারভিউ দেওয়া ছাড়া তো উপায় নাই। তো 20শে জুলাই ইন্টারভিউ ডেট উনি নিলেন, তো আলহামদুলিল্লাহ এটা তো হলো। ইন্টারভিউ ডেট তো নিলেন, এবার আমার হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পালা। আমি হচ্ছে একটা জিনিসই স্টাক হয়েছিলাম, যে আমার কিছু আসলে হারানোর নাই, আমার যেটাই করতে হবে হয় সেমিস্টার ডেফার করতে হবে, আর না হলে হচ্ছে আমাকে যা আছে সেটা নিয়ে দিতে হবে আর কি। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ আমার তো সেমিস্টার ডেফারও করতে পারি, সমস্যা নাই, তো আমি যা রিল্যাক্স মুডে দিই আর কি ইন্টারভিউটা, আমার যা আছে কপালে দেখা যাবে। এরপরে তো ভাই হচ্ছে ইন্টারভিউ মানে দেওয়ার দিন, তার আগের দিন রাতে হচ্ছে ভাই একটা মক নিয়েছিল, মকটা আমি দিয়েছিলাম, ভাই ওটা বলতে পারবে, হয়তো আমার কনফিডেন্স লেভেল ওই সময় ভাই একটাই কমেন্ট করেছিল যে হচ্ছে আপনার আজকের কনফিডেন্স লেভেল যেটা দেখছি এটাই কালকে রেখেন, আপনার ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে। হয়তো উনি আমার গলার টোন শুনেই বুঝতে পারছেন যে হয়তো কনফিডেন্সটা আজকে ভালো। তো এটা একটা পজিটিভ ছিল, আমি ওই মনোবল নিয়েই সারা রাত ঘুম হয়নি, যে সত্যিকার অর্থে ঘুম সারা রাতই হয়নি, সারা রাতই ভেবেছি আর কি কি দিয়ে কি হবে। তো হচ্ছে এই ইন্টারভিউটা আমার 9টা 15 ছিল, 9টা 15 আমি 7, 7:30টার দিকে চলে গেছি এম্বাসিতে। এরপরে ওখানে তো 2টা লাইন, তো আমাকে সেকেন্ড লাইনে দাঁড় করালো, যে ওটা যারা অনেক পরে ইন্টারভিউ তারা ওখান থেকে আস্তে আস্তে আসবে। এরপর ওই লাইনটা থেকে আস্তে আস্তে আমাকে হচ্ছে ফার্স্ট লাইনে আনলো অনেকক্ষণ পরে। ওই দিন আবার হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি শুরু হয়েছে, প্রথম দিকে বৃষ্টি ছিল না, আমি যখন প্রথম ফার্স্ট লাইনে গেছি তখন বৃষ্টি শুরু হয়েছে। এরপরে হচ্ছে ছাতাও নাই কাছে, কিন্তু আমার সাথে আমার আব্বু আর আমার ওয়াইফ গেছিল, তো ওরা বাইরে থেকে আমাকে একটা ছাতা কিনে দিয়ে গেল, জাস্ট আমার ফাইল টাইল যাতে ভিজে না যায় আর কি, নিজে ভিজলে তো একরকম, ফাইল টাইল যেন না ভেজে। তো হচ্ছে ছাতাটা কিনে দিয়ে গেল, তারপরে ছাতা মাথায় দিয়ে সাথে আরেকজনকে নিলাম, দেখলাম ওখানে সবারই ছাতার প্রয়োজন, সাথে আরো 2জনকে নিলাম, নিয়ে বললো ভাই আসেন ছাতার নিচে আসেন, ডকুমেন্টস গুলা বাঁচান। তারপরে নিয়ে ওইভাবে দাঁড়াই থাকলাম, তারপরে তো আস্তে আস্তে ঢুকলাম। বাট ওই দিন অনেক লেট হয়েছে আমার ঢুকতে, মানে প্রথম দিন স্পাউস শোর যেভাবে সাথে সাথে ঢুকে গিয়েছিলাম, এই দিন আমাকে আসলে বেল দেয়নি বলতে আমি সিঙ্গেল। তো হচ্ছে আমাকে বলে যে পরে আগে স্পাউস সহ যারা বা বাচ্চা সহ যারা তাদেরকে আগে ঢুকাচ্ছিল। তো আমার একেবারে ঢুকাইছে মনে হয় 10টা বেজে গিয়েছিল ঢুকাইতে ঢুকাইতে। হলো কি আমার গেটের থেকে স্টিকার যখন লাগাবে ওই স্টিকারটা আবার মাঝখান থেকে ছিঁড়ে ফেললো, মানে ছিঁড়ে ফেললো বলতে উনি যখন স্টিকারটা তুললে আমার এখানে লাগাতে গেছেন, তো তুলতে গেছেন, ওই তোলার সময় এটা 2 ভাগ হয়ে গেছে। 2 ভাগ হয়ে গেলে আমি এখন বললাম যে হাই হাই, এখানে তো বারকোড আছে, ওটা তো স্ক্যান করবে, 2 ভাগ হয়ে গেলে এখন এটা স্ক্যান হবে কি করে। এখন উনি তো দেখলাম জোড়াতালি দিয়ে লাগাই দিল, লাগাই দেওয়ার পর উনি অনেকক্ষণ মানে স্ক্যান করে আবার চেক করে দেখলো যে স্ক্যান হয় কিনা। তো 2-3 বার দেওয়ার পর দেখি হলো, তারপর বললাম আচ্ছা যান সমস্যা নেই ঠিক আছে। আমি বললাম যে আবার ছেড়ে গেল কি সমস্যা, তো ওইটা নিয়েই ঢুকলাম ভিতরে। তো ভিতরে ঢুকেই তো তারপরে হচ্ছে সেম প্রসিডিউর সব হলো, হওয়ার পর আমাকে, আমি জাস্ট বসে আছি, বসে থাকার পর আমাকে বললো যে আপনি কাউন্টার 12-এ যান, বাট তার আগে বলছিল সবাই যে কাউন্টার 7-8 যান, কারণ হচ্ছে কাউন্টার 7-এ ওই দিন অবস্থা খারাপ ছিল। ওই দিন অন্য একটা পাঞ্জাবি পরা লোক ছিল বসে, উনিও রিজেক্ট করছিল, আর কার্লি হেয়ার লেডিটা উনি হচ্ছে কাউন্টার 10-এ ছিল ওই দিনকে। তো আমাকে বললো কাউন্টার 12-এ যান। কাউন্টার 12-এ আমি হচ্ছে গেলাম, দেখলাম যে ফর্সা করে একটা লোক, হ্যাঁ উনি হচ্ছে শার্ট প্যান্ট পরে, হ্যান্ডসাম। তো উনি আমাকে দেখেই আমার সামনে ছিল 2জন ছিল, বাট হচ্ছে ফ্যামিলি সহ দাঁড়াইছিল মনে হয়, ওইটা রিজেক্ট করলো দেখলাম। ওনারা আসলে রিজেক্ট করলো বলতে অ্যান্সারও দিতে পারছিলেন না, একটা রিজন ছিল, আর ভিতরে কোনো রিজন ছিল কিনা আমি তো জানি না, তো রিজেক্ট করলো।
এরপরে আমাকে দেখলো, আমাকে দেখে বললো যে ইউ আর F1 অ্যাপ্লিকেন্ট। আমি বললাম হ্যাঁ F1ই। তারপরে আমাকে মানে সেম ওই যে ছিঁড়ে ফেলেছে যেটা স্টিকার, ওইটা হচ্ছে স্ক্যান করতে, যে উনি দেখে স্ক্যানই হয় না। আমি তো হলাম হায় হায়, কি বিপদ! স্ক্যান না হলে তো DS-160 কিভাবে কি কেমনে কি? উনি বারবার দেখি হচ্ছে স্ক্যানার দিয়ে স্ক্যান করার চেষ্টা করছেন, বাট স্ক্যান হচ্ছে না। তখন উনি দেখলাম খুবই বিচলিত। তারপরে আমাকে বললো যে তোমার DS-160 কনফার্মেশন পেজটা দাও। তো আমার একটা ফাইলের সামনেই ছিল, বাট আমি হচ্ছে চোখে দেখতে পাচ্ছি না। এমন হয়েছে যে সামনে, একদম সামনে রয়েছে, তো আমি অন্যদিকে খুঁজতেছি। বাট উনি তখন একটু হাসলো, হেসে বললো যে দিস ওয়ান, ট্রান্সপারেন্ট ফাইল তো দেখা যাচ্ছে। তো আমি তখন বললাম ও সরি, আই ক্যান সি ইট, এরকম ভাবে ওটা বের করলাম। দিয়ে হচ্ছে ওনাকে দিলাম, দিয়ে বললো ইয়েস দিস ইজ দ্য রাইট ওয়ান। হ্যাঁ, তখন হচ্ছে দেখে উনি স্ক্যান করলো, বলে ওকে দিস অল রাইট নাও, এইভাবে বললো। তখন বললাম ওকে। আমি তখন একটু আশ্বস্ত হলাম যে ঠিক আছে, যে না DS-160 পেজটা এবার ওপেন হয়েছে। তারপরে উনি হচ্ছে আমাকে সব পাসপোর্ট I-20 চাইলো, আমি দিলাম। দেওয়ার পর হচ্ছে মানে সরি, পাসপোর্ট তো ওখানে I-20টা চাইলো, পরে I-20টা দিলাম। দেওয়ার পর উনি দেখতেছে, দেখে টেকে বললো যে হোয়াই দিস ইউনিভার্সিটি সেম। এবার আমি দেওয়ার চেষ্টা করলাম অ্যান্সারটা একটু স্পেসিফিক। হ্যাঁ, মানে হচ্ছে আগের বার অনেক লেন্দি দিয়েছিলাম, এটা স্পেসিফিক, যে হচ্ছে আমার রিজন দুইটা, মেইন রিজন আমি সেটাই বলবো। জাস্ট যে হচ্ছে আমার পারফেক্ট রিসার্চ অ্যালাইনমেন্ট উইথ মাই প্রসপেক্টিভ অ্যাডভাইজার, এবং সেটা হচ্ছে স্পেসিফিক টপিকটাও বলে দিলাম যে সিন্টারিং এজেন্ট অফ সিরামিক কম্পোজিট ম্যাটেরিয়াল, মানে আমার রিসার্চ হবে সিরামিক কম্পোজিট ম্যাটেরিয়াল নিয়ে। এটাও আমি উল্লেখ করে দিলাম যাতে উনি বুঝতে পারে যে মানে টু দ্য, খুবই স্পেসিফিক সে আনসার দেয়। এটা বললাম। আর হচ্ছে বললাম যে দিস ইজ দ্য অনলি ইউনিভার্সিটি হুইচ হ্যাজ অফার্ড মি দ্য গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটাও মেনশন করে দিলাম। PhD অফার এটাও বলে দিলাম যে এটাই অনলি ইউনিভার্সিটি যেটা আমাকে PhD অফার করছে। তো আমার কোনো রিজন না এটাকে ছেড়ে দেওয়ার। এইভাবে আমি অ্যান্সারটা দিলাম, মানে খুবই শর্টে অ্যান্সারটা শেষ করলাম। উনি একটু হাসলো, দিয়ে মাথা নাড়লো। এরপর উনি অনেকক্ষণ চুপ, অকওয়ার্ড সাইলেন্স, এবং হচ্ছে অনেকক্ষণ টাইপ করছে। করে উনি হচ্ছে আমার I-20 দিকে তাকাচ্ছে আর একটু কপাল কুঁচকাচ্ছে, দিয়ে বলছে যে ডিড ইউ গেট দ্য সেম অ্যাসিস্ট্যান্টশিপ বিফোর? তখন আমি ওনাকে অ্যান্সারটা এইভাবে দিলাম যে ইয়েস, দিয়ে আমি বললাম যে দিস টাইম আই হ্যাভ দ্য সামার অ্যাসিস্ট্যান্টশিপ, এসব এগুলো বললাম। বাট উনি বললো নো নো, আই হ্যাভ আস্কড ইউ ডিড ইউ গেট দ্য সেম অ্যাসিস্ট্যান্টশিপ বিফোর। তখন আমি বুঝলাম যে না না, উনি আসলে আমার অ্যাডিশনাল কিছু জানতে চাইছে না, এই অ্যাসিস্ট্যান্টশিপটা আগেও ছিল কিনা এটা জানতে চাচ্ছে। আমি তখন বললাম যে ইয়েস, বাট ওনাকে মেজর চেঞ্জটা বলে দিলাম যে আগে আমার স্পাউস ছিল, এখন আমার স্পাউস একটা কারণে যেতে পারছে না, ফ্যামিলি কারণ আর জবের কারণে যেতে পারছে না। তো হচ্ছে এই কারণে এক্সক্লুড করা লাগছে, এবং এখন আমার I-20 রিভাইজড হয়ে আসছে, এবং এটা আমার ডেফিসিট অনেক রিডিউসড হয়ে আসছে। তখন ওনারা বললো ওকে আই গট ইট। মানে তখন আমি বুঝলাম যে না, উনি ওনার যেটা হচ্ছে এক্সপেক্ট করছিল সেই অ্যান্সারটা পাইছেন। এর আগে আমি যখন সামার অ্যাসিস্ট্যান্ট বললাম, উনি ব্যাপারটা আসলে ওটা জানতে চাইনি। উনি জানতে চাইছে যে আমার সেম অ্যাসিস্ট্যান্টশিপ বা সেম I-20 ছিল কিনা, I-20 চেঞ্জটাই উনি জানতে চাইছে, বা আমার চেঞ্জটা উনি আসলে একটু অ্যাস্টনিশ ছিল যে আমার তো আসলে অ্যাসিস্ট্যান্টশিপ, বাট প্রিভিয়াসলি রিজেক্ট কেন হইলাম, এটা আসলে উনি একটু বোঝার চেষ্টা করছিল। তখন এই জন্য আমাকে এই কোশ্চেনটা করছে। আমি যখন এই অ্যান্সারটা দিলাম, উনি দেখলাম হচ্ছে খুবই রিলিফড হয়ে বললো যে ওকে আই গট ইট। আমি বুঝলাম যে হচ্ছে উনি ওনার অ্যান্সার পাইছে। তখন আমি ভিতর থেকে একটু আমিও রিলিফ ফিল করলাম যে আমি দিতে পারছি তাকে যেটা জানতে চাইছে। তখন উনি আবার অনেকক্ষণ চুপ থাকার পর উনি আমার পাসপোর্টটা বাম হাত থেকে ডান হাতে নিলেন। তখন আমি বুঝতে পারলাম যে ভিতরের দিকে নিচ্ছে, যে আমার পাসপোর্টটা উনি রাখতে যাচ্ছেন। তো তখনই আলহামদুলিল্লাহ বলছি আল্লাহর কাছে যে মনে হয় আজকে হতে যাচ্ছে কিছু। উনি রেখে দিলেন। রেখে দেওয়ার পর তো 221G দিলেন। 221G লেটারটা দিয়ে বললেন যে সোশ্যাল মিডিয়া স্ক্রিনের জন্য তোমার কিছু টাইম নেওয়া হবে, বাট ইওর ইন্টারভিউ ওয়াজ এক্সিলেন্ট, এই কমেন্টটা উনি দিয়েছিলেন। তো আমি একটা ভাইব পেয়েছিলাম ওখান থেকে যে আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইস্যু হবে আর কি, এরকম একটা ভাইব পেয়েছিলাম। কারণ ইন্টারভিউ অফিসার উনি খুব আমার সাথে আমার ইন্টারভিউতে অনেক প্লিজড ছিল যতটুকু মনে হয়েছে, এবং উনি হচ্ছে আমাকে আশ্বস্তই করছিল। উনি আসলে একটু নিজেই মনে হলো যেন একটু অ্যাস্টনিশ যে আমার প্রিভিয়াসলি রিজেক্ট হয়ে গেছে PhD অফার, তারপরও এই জন্য হচ্ছে উনি আমাকে আসলে ইজি করে দিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।
এই জন্য হচ্ছে আমি আবার ভাবলাম যে সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং এর জন্য হয়তো 14 দিন টাইম নেবে, আমার হাতে তো টাইমও নাই। হ্যাঁ, যত কম টাইম হয় এটাই ভালো। এরপর আমি মানে বাসায় আব্বু আর আমার ওয়াইফ গেটের বাইরে দাঁড়িয়ে ছিল। আমি তো ওই অবস্থায় গুছাই টুছাই নিয়ে বেরোয় চলে এসেছি। এরপরে হচ্ছে আমার হাত নাড়লাম এখান থেকে, তখন আব্বু আর আমার ওয়াইফ বুঝতে পারছে যে পজিটিভ কিছু। তো ওই অবস্থায় আমি তখনও বুঝতে পারছি না আমার সাথে কি হলো, মানে ওই ফিলিংসটা ওটা ওখানে যে পাইছে সেই বলতে পারবে আর কি। আসলে যে ওই সময় যে পাসপোর্টটা নিয়ে নেওয়ার যে ফিলিংসটা, ওটা আসলেই একমাত্র আল্লাহ জানে আর সে জানে আসলে কতটা। আমার মতো যারা রিফিউজড হওয়ার পর পাইছে তাদের ক্ষেত্রে তো আরো ব্যাপারটা অসাধারণ। হ্যাঁ, আসলে কিছু বলার নাই। এরপরে তো হচ্ছে আমি বাসায় আসার পর ওই দিনই আবার, আমাদের বাসা যশোর, ওই দিন আবার ঢাকা থেকে দুপুরের বাসে ব্যাক করছি। করার পর তো হচ্ছে রাতে এসে চেক করে দেখলাম অ্যাপ্রুভ দেখায়। হ্যাঁ, বাট আমি আমার অন্যান্য ফ্রেন্ডরাও দিছে যারা হচ্ছে মাস্টার্সে যাচ্ছে, তাদের হচ্ছে অনেক দিন পর, প্রায় 16-17 দিন পর রিফিউজড স্ট্যাটাস থেকে অ্যাপ্রুভডে গেছে এবং তারপরে এপিতে গেছে, এরপরে যে গেছে হচ্ছে ইস্যুতে। তা আমার ওই দিন রাতে দেখি আমার হচ্ছে অ্যাপ্রুভড। আমি তো অবাক হয়ে গেছি, কি ব্যাপার এখন এবারই অ্যাপ্রুভড হয়ে গেল এত তাড়াতাড়ি। ওই সময় কাফি ভাইকে দিলাম, কাফি ভাই তো বললো যে আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভড হয়ে গেছে। এরপরে আমি ভাবলাম যে আবার একটা ফ্রেন্ড বললো যে অ্যাপ্রুভড হলেও শান্তি নাই, কিছুদিন এরকম হচ্ছে নাকি অ্যাপ্রুভড হওয়ার পর আবার রিফিউজড ক্যাটাগরিতে চলে যাচ্ছে, রিফিউজড স্ট্যাটাসে, তারপর আবার এপিতে যাচ্ছে, আবার ইস্যু হচ্ছে, টাইম টাইম নাকি যায় আর কি। তো আমি দেখলাম যে ওইটা নিয়ে আবার আল্লাহ করলাম। পরের দিনও কোনো স্ট্যাটাস আপডেট হলো না, তারপরের দিন যে দেখি ইস্যুড দেখায়, আমি তো বিশ্বাসই করতে পারছি না। যে আমি ভাবলাম যে আবার মানে অ্যাপ্রুভ থেকে রিফিউজডে যাবে, এপিতে যাবে, তারপরে কিন্তু আমার মানে তার পরের দিনে দেখি আমার হচ্ছে ইস্যুড দেখায়, আলহামদুলিল্লাহ। তারপর তো ভাইকেও বললাম, সবাইকে বললাম। এরপর আর 2 দিন পরেই পাসপোর্ট কালেকশন রেডি হয়ে গিয়েছিল। আমি হচ্ছে রবিবারে যে পাসপোর্ট কালেক্ট করি, এটাই আমার এক্সপিরিয়েন্স। তো হচ্ছে দুইটাই আমি শেয়ার করলাম। লার্নিং বলা যায় হচ্ছে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স যেটা শেয়ার করলাম রিফিউজাল, এটাই সবার, আমি ওখানে অনেকগুলা কথা মেনশন করেছি। এটা অবশ্যই সবার জন্য লার্নিং, যারা রিফিউজড হয়েছে বা যারা ফার্স্ট টাইম, তাদের ক্ষেত্রেও সব ব্যাপারগুলো একটু অবশ্যই মাথায় রাখা উচিত। হ্যাঁ, যে আনএক্সপেক্টেড কিছু কোশ্চেন আসতেই পারে। ভিডিও দেখতাম বিভিন্ন, আমার একটা এক্সপিরিয়েন্স বলছিল যে বাসার আয়তন কত এটাও জানতে চাইছে। মানে এটা তো পুরোপুরি একটা মানে আনইউজুয়াল ব্যাপার যে তোমার বাসা কত স্কোয়ার ফিট এইটাও জানতে চাইছে। তো আমি দেখলাম যে এরকম কোশ্চেনও হইতে পারে, তো এটার জন্য আমি প্রিপেয়ার হয়ে গিয়েছিলাম যে এই কোশ্চেনও যদি হয় তাহলে এটা বলবো, এটার অ্যান্সার। তারপর আবার এটাও প্রিপেয়ার ছিলাম আমি যে এইটার অ্যান্সার দেওয়ার পর এই কোশ্চেনও হতে পারে কাউন্টার কোশ্চেন, তো সেটারও যেন আমার অ্যান্সার রেডি থাকে। এটা আমি সেকেন্ড টাইমে এতটাই প্রিপেয়ার থাকার চেষ্টা করেছি, এটা আমার ওই প্রিভিয়াস লার্নিং থেকেই আর কি। যে এটাই তো, ওইটাই আমি সবাইকে বলবো যে কোনো একটা কোশ্চেনের চেকলিস্ট তো অবশ্যই সবার কাছে মনে হয় আছে। চেকলিস্টটা ঠিক আছে, ওখান থেকেই কোশ্চেন হবে, কিন্তু কিছু আনএক্সপেক্টেড কোশ্চেন অর কাউন্টার কোশ্চেন হইতে পারে। এটা সম্পর্কে সবার হচ্ছে অবশ্যই প্রিপেয়ার থাকা উচিত এবং সেটার অ্যান্সারও রাখা উচিত, এবং সবাই প্রিসাইজ এবং কনসাইজ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। বেশি লেন্দি করা কখনোই উচিত না, 2-3 লাইনে কাট করে দেওয়ার চেষ্টা করবেন এবং ওনাকে একটা মানে খুবই স্মুথ এবং সুদিং একটা ভাইব দেওয়ার চেষ্টা করবেন ভিসা অফিসারকে, যে সে যেন কমফোর্টেবল ফিল করে এবং সে যেন বিরক্ত না হয়। আর যেটা কোশ্চেন করছে সেটা হচ্ছে ভালো করে শুনবেন এবং টু দা পয়েন্ট অ্যান্সার দিবেন। বেশি আউল ফাউল অ্যান্সার বাড়াই বললে আসলে রচনা বলার কোনো দরকার নাই। ওনারা খুবই এটা বিরক্ত বোধ করেন এবং পুরো আমেরিকানরাই ব্যাপারটা বিরক্ত বোধ করেন, ওরা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং ডিরেক্ট হয়। সবাই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। তো এটাই আমার ইয়ে ছিল। আশা করি কেউ কেউ ব্যাপারটা থেকে অবশ্যই অনেক লার্নিং হয়তো বা নিতে পারবেন, যাদের সামনে ইন্টারভিউ আছে। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এটাই। জি ভাই। থ্যাংক ইউ ভাই, খুব সুন্দর করে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করছেন। যারা এখানে শুনছেন, এখানে অনেকেই আছেন যাদের ইন্টারভিউ হচ্ছে 7 তারিখ, 12 তারিখ, 14 তারিখ। আমার মনে হয় যে ওনার যে এক্সপিরিয়েন্সটা, এখান থেকে অনেক কিছু শেখার ছিল এবং সেটা আপনারা আপনাদের ইন্টারভিউতে ইনশাল্লাহ কাজে দিবেন। আর ভাইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে আমিও নিজেও ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখছি, কিভাবে ধৈর্য ধরতে হয়। কারণ উনি কিন্তু লং টাইম, প্রায় অনেক দিন ওনার এই ফাইলটা নিয়ে আমাকে কাজ করতে হয়েছে।
বিশেষ করে যখন ফার্স্ট টাইম ওনার সিজিআই পোর্টালে হচ্ছে ওনার অ্যাপটুকে ইনক্লুড করা যাচ্ছিল না, এই ইস্যুটা নিয়ে হচ্ছে ভাইয়ের সাথে আমার পরিচয়। তো দেখা যাচ্ছিল যে ওই একটা প্রবলেম আমরা সলভ করলাম। তারপর হচ্ছে ওনার ইন্টারভিউ ডেট, তারপর থার্ড টাইম এসে যখন হচ্ছে ওনার স্পাউসকে মানে এখান থেকে আমাদেরকে বাদ দিতে হচ্ছে, হ্যাঁ, তো এই কাজটা করতে গিয়ে আমাকে আসলে অনেক চিন্তা করতে হয়েছে যে আমি আসলে এই কথাটা বলবো, এই কথাটা ভাই আসলে কিভাবে নিবে, আর এটাকে উনি তো রাজি হবে না। বাট এখন যে ডেট দিচ্ছে না, এই সিচুয়েশনটাও তো আসলে তাকে বোঝানো যাবে না, কারণ উনি হচ্ছে নিউলি ম্যারিড একটা কাপল ছিল। সো আসলে তার স্পাউসকে এখন আমরা স্কিপ করে দেন হচ্ছে F1-ই শুধু ডেট নিব। সো আমি অনেক চিন্তা ভাবনা করি, তারপর দেন হচ্ছে ওনাকে ডিসিশনটা জানাই যে যদি ফান্ডিং আমরা ধরে রাখতে চাই আর এই সেমিস্টারে যেতে চাই, তাহলে হচ্ছে আমাদেরকে এছাড়া কোনো উপায় নাই। তো আলহামদুলিল্লাহ ভাইকে বুঝাইতে সক্ষম হই এবং ভাই এটাকে অ্যাকসেপ্ট করে। আমরা F2-র সাথে আমরা একটা মিটিং করি যে ওনার সাথে টোটাল সিনারিটা আমি বুঝাই বলি যে হ্যাঁ, আমরা এইভাবে দেন হচ্ছে আপনার ফাইলটা নিয়ে কাজ করবো, ইনশাল্লাহ আপনারও ভিসা হবে, হয়তো বা টাইম লাগবে 2 মাস বা 3 মাস, এর মাঝখানে ইনশাল্লাহ সবকিছু আমরা রেডি করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যে ভাইয়ের ভিসাটা হয়েছে। ইন্টারভিউর আগের দিন রাতে ওনার যে কনফিডেন্স লেভেলটা ছিল, আমি রাতে মনে হয় 10টা থেকে 10:30টার দিকে ওনার একটা ইন্টারভিউ নেই। এটা একটু লেন্থি ইন্টারভিউ ছিল এবং খুবই ভালো ছিল, খুবই চমৎকার ছিল। আমি রাতে ওনাকে বলি যে এই কনফিডেন্সটাই আপনি ধরে রাখবেন, আর সকালে যখন উনি ইন্টারভিউতে যায় তার আগে হচ্ছে 7টার দিকে মেবি আমি ওনাকে একটা টেক্সট করি, জাস্ট ওইখানে একটা কথাই ছিল যে কনফিডেন্স থাকবেন এবং লাউডলি কথা বলবেন, কারণ ভাইয়া অনেক আস্তে আস্তে কথা বলতো এবং ভয়েসটা অনেক লো ছিল। তো এই জায়গাটাই মানে আমার কাছে মনে হয়েছে যে এখন আজকে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে এত সুন্দর করে, মানে খুবই খুবই চমৎকার ভাবে উনি এক্সপিরিয়েন্স শেয়ার করছে। বাট উনি যখন ফার্স্ট টাইম গেছে তখন অনেক আস্তে আস্তে করে কথা বলতো, অনেক ভয়েসটা অনেক লো ছিল। তো আলহামদুলিল্লাহ ভাইয়া সবকিছু ওভারকাম করছে, করে ইনশাল্লাহ উনি ওনার ভিসাটা ইনশাল্লাহ নিয়ে আসছে। তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে চ্যাট বক্সে লিখতে পারেন, আমরা ভাইয়ের কাছ থেকে সেই কোশ্চেন গুলো নিব। আচ্ছা, এখানে হচ্ছে আশরাফুল ইসলাম ভাই, উনি ফুল ফান্ডিং স্টুডেন্ট, সো ওনারও রিলেশনশিপ আছে। তো ভাইয়ের কি কোনো কোশ্চেন আছে ভাইয়ের কাছে? আসসালামু আলাইকুম ভাই। বেসিক্যালি ভাই আসলে অনেক সুন্দরভাবে সবকিছু প্রেজেন্ট করছে। আমিও খুব মনোযোগ সহকারে এবং নিজের অ্যালাইনমেন্টটাও ট্রাই করতেছিলাম যে আসলে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। এবং ভাই কিছু কিছু কথা বলছে, আসলে আনসার্টেন ইস্যু আসলে সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেটা কাউন্টার অ্যাটাক কিভাবে দিতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সো ভাইকে অনেক ধন্যবাদ আসলে এই গুরুত্বপূর্ণ আপনার মতামত শেয়ার করার জন্য। আমার কোনো কোশ্চেন নাই আপাতত। ওকে, থ্যাংক ইউ শারম ভাই। আচ্ছা, আমি এখানে থেকে 2টা কোশ্চেন নিচ্ছি, অনেকে অনেকগুলো কোশ্চেন করেছেন। সো ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আপনি রিফিউজ ডিএস 160 এটা কিভাবে মেনশন করছেন? ফাদ ভাই। আচ্ছা, জি জি। তো প্রথমে আশরাফুল ভাইকে ধন্যবাদ। আচ্ছা, যেটা হচ্ছে বললো যে সেকেন্ড টাইমে ডিএস 160-তে প্রিভিয়াসলি রিফিউজড এক্সপ্লেইন যেটা করছি, আচ্ছা ওটা আমি লিখেছিলাম যে আই ওয়াজ প্রিভিয়াসলি রিফিউজড আন্ডার সেকশন 214B অন 14th May 2025 এন্ড এটা এভাবে লিখেছিলাম যে তারপরে একটা লাইন লিখেছিলাম, দিস টাইম আই হ্যাভ এ স্ট্রং ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস with some legal documents and I can explain it more better this time. এইভাবেই জাস্ট 2 লাইনেই আমার হচ্ছে এক্সপ্লেনেশনটা ছিল, এতটুকুই আর কি। ওকে, থ্যাংক ইউ ভাই। আর হচ্ছে আরেকটা কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, সেকেন্ড টাইম হচ্ছে আপনার কনফিডেন্স লেভেলটা বুস্ট করছেন কিভাবে ফাদ ভাই? হ্যাঁ, সেকেন্ড টাইম কনফিডেন্স বুস্ট হচ্ছে, কনফিডেন্স বুস্ট হচ্ছে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সাথে কানেকশন বাড়াইতে হবে। আর হচ্ছে কেউ তো আসলে ওই সময় আমার যে 2 মাসের যে জার্নিটা যেটা হচ্ছে রিফিউজ হওয়ার পর, এইটা তো আসলে বলে বোঝানো যাবে না আসলে কত কঠিন গেছে। বাট তারপরও হচ্ছে আমি বলবো যে হচ্ছে নিজের সাথেই নিজের মাইন্ডকে সেট আপ দিতে হবে যে আমার আসলে এটা আনতে হবে, বাট না আনলে জীবন যে শেষ হয়ে যাবে ব্যাপারটা এমন না। আমি অনেক অল্টারনেট অপশনও ভেবে রাখছিলাম, দেশে চাকরি করতে হবে, সরকারি চাকরির বইও কিনতে গেছিলাম, ব্যাপারটা এমনও হয়েছে আসলে এটার আশাও চলে যাচ্ছিল আস্তে আস্তে। বাট কনফিডেন্সটা নিজের কাছে আল্লাহর সাথে কানেকশন বাড়াইতে হবে, এটা বলবো। কারণ হচ্ছে তিনিই পারেন একমাত্র উদ্ধার করতে। আর স্টাডির মধ্যে থাকতে হবে, অবশ্যই স্টাডির মধ্যে থাকতে হবে, এটা নিয়ে বেশি ভাবা যাবে না।
বেশি ভাবলেই আসলে সমস্যা। বেশি ভাবা যাবে না, যেটা হবে দেখা যাবে। জাস্ট প্রিপেয়ার থাকতে হবে যে আমি যেটাই সিচুয়েশন আসুক আমি হ্যান্ডেল করবো, ওটা এমন, আর কিছুই না। থ্যাংক ইউ ভাইয়া, আমিও আসলে ভাইয়ের সাথে একমত। ভাইয়া যে কথাগুলো বললো, ওনার নিজের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছে, নিজের এক্সপিরিয়েন্স যে এক্সপিরিয়েন্সটা ওনার লাইফে আসছে, যে হ্যাঁ ডিফিউজের পর আসলে কিভাবে নিজেকে নিজের প্রোফাইলটাকে উঠে ধরতে হয়। আর যেটা জিনিস ছিল সেটা হচ্ছে ধৈর্য। উনি কিন্তু কখনোই মানে আপনার এরকম হয় না যে ওনার কাজটা করতে গিয়ে আমার কিন্তু টাইম লাগতেছে, যে হ্যাঁ যেহেতু ডেট ছাড়তেছে না, তারপর হচ্ছে আপনার সিজিআই পোর্টালে অনেকগুলো ইস্যু ছিল, তো সব মিলে উনি কিন্তু স্টিল নাও আপনার ওনার যে পরিমাণ ধৈর্য সেটা আসলে চিন্তা করা যাবে না। আমরা তো ডেট নিয়ে কাজ করি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আজকে অর্ডার করে কালকেই টেক্সট করতে থাকে, ফোন করতে থাকে, বারবার জিজ্ঞাসা করতে থাকে। বাট ওনার ক্ষেত্রে ব্যাপারগুলো টোটালি ছিল একটু অন্যরকম। ভাই আসলে আপনাকে নিয়ে বলার মতো অনেক কিছু আছে, বাট যেটা বলবো যে আপনার লাইফটা অনেক বেশি সুন্দর হোক। আর ফিউচারে অবশ্যই ডেফিনেটলি, যেমন আপনি অনেক ভাই ব্রাদের সাথে কথা বলছেন কিংবা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি হেল্প নিয়েছেন, ইন ফিউচারে দেখবেন আপনার সাথে অনেকেই কানেক্ট হবে, অনেকে আপনার কাছে হেল্প চাবে। আপনি আপনার জায়গা থেকে ইনশাল্লাহ ঠিক আপনি যেমনটা মনে করেন যে আমরা যতটুকু পারছি আমরা আপনার জন্য করা ছিল আমাদের হাতে, আমরা আমাদের ম্যাক্সিমামটুকু দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করছি। ঠিক আপনার জায়গা থেকেও আপনার কাছে যখন কোনো ভাই ব্রাদার আপনার কাছে হেল্প চাবে, ডেফিনেটলি আপনি ইনশাল্লাহ তাদেরকে হেল্প করবেন। আর যেটা হচ্ছে যে আপনার অ্যাপটুল যে ফাইলটা, ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব, এবং উইদিন 3 মান্থসের মধ্যে ইনশাল্লাহ আপনার চেষ্টা করবো যে ওনার ফাইলটা সবকিছু রেডি করে যেন ওনারও ভিসা হয়, তাহলে হচ্ছে আপনাদের এই জার্নিটা আরো বেশি সুন্দর হবে। জি থ্যাংক ভাই, ইউ ভাই আজকে আসলে টাইম বের করার জন্য। জি ভাই, দোয়া করবেন আমার জন্য। আর কিছুদিন পরে ফ্লাইট, হ্যাঁ, তো হচ্ছে দোয়া করবেন ইনশাল্লাহ যেন সহি সালামতে পৌঁছাতে পারি। সবার কাছেই দোয়া প্রার্থী, মানে ঠিকঠাক মতো নতুন জীবন শুরু করতে হচ্ছে, নিউ নিউ চ্যালেঞ্জ আসবে, তো সবগুলাই যেন আমি কোপ আপ করতে পারি, লাইফে ঠিকঠাক থাকতে পারি, এটা সবার কাছে দোয়া চাবো। আর ভাই আমার জন্য তো অনেক করছেন, আপনার কাছে তো অনেক গ্রেটফুল অবশ্যই। আর ভাইয়ের সাথে তো অবশ্যই কানেকশনে থাকবো ইনশাল্লাহ। যে কোনো, আর আমার কাছে কেউ হেল্প আসলে অবশ্যই আমি চেষ্টা করব, কারণ আমি মনে করি যে এই সিচুয়েশনটা অনেক টাফ, সবাই আগায় আসা উচিত, এটা আমি মনে করি। তো অবশ্যই আমি হচ্ছে ইনশাল্লাহ যতটুকু ফ্রি টাইম পাবো হেল্প করার চেষ্টা করব। অনেক বিজি স্কেজুল যাবে আমি জানি, তারপরও চেষ্টা করব যতটুকু সম্ভব পাশে থাকার। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য আসলে মন থেকে দোয়া, আপনার জন্য আসলে অনেক অনেক শুভকামনা থাকবে। আর এখানে আমাদের মেন্টররা আপনার মত নিচ্ছে, সো আমি আসলে কাউন্টার 12 স্যারকে রিকোয়েস্ট করবো ভাইকে উইশ করার জন্য। Congratulations, sir. Really, I'm really happy, and we are really so proud of your achievement. All the best for your next journey. থ্যাংক ইউ, অবশ্যই দোয়া করবেন ভাই। Inshallah. কাউন্টার 7 স্যার। থ্যাংক ইউ কফি স্যার, কংগ্রেচুলেশন ফার্স্ট অফ অল ফাহাদ ভাই। আমি প্রথম থেকেই কাফি স্যারের কাছে আপনার ব্যাপারে খুব শুনেছি। আপনার ব্যাপারটা কাফি স্যার আমাকে প্রায় বলতো, মানে একটা ইস্যু হয়েছে, বাট উনি ইনশাল্লাহ এবার ওনার হবেই, স্যার আমাকে সবসময় এটা বলতো। এবং এট দ্য সেম টাইম আপনার আজকে এক্সপিরিয়েন্স শেয়ারটা আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার হচ্ছে সবার জন্য একটা লার্নিং এর। বিকজ আমি অনেক সময় ফিডব্যাক দিই স্টুডেন্টদেরকে যে আপনার ফুল ফান্ড আছে মানে এই না যে আপনার চেহারা দেখে আপনাকে ভিসা দিয়ে দেবে। ফুল ফান্ড মানে হচ্ছে আপনি 90% 80% ইউ আর ওকে, কিন্তু আপনাকে বাকিটা প্রমাণ করা লাগবে। হ্যাঁ, প্রমাণ সবাইকেই করা লাগবে, যেমন আসলে এক্স্যাক্টলি তো ওই জিনিসটা আমি সবাইকে বলতাম। আজকে সবাই হয়তো সেটার একটা এক্সপিরিয়েন্স আর একটা এক্সাম্পল পেলো সবাই, যারা আশরাফুল ভাইয়ের সামনে আছে 7 তারিখ। আশরাফুল ভাই ওই জন্য গতকালও জিজ্ঞেস করছিল যে আমি কিভাবে আমার আনসারের লেনটা কেমন হবে, এই জিনিসটাও আমি টু দা পয়েন্ট আমি ওনাকে বলেছিলাম স্ট্যান্ডার্ডটা যাতে মেনটেন করা লাগে। আজকে আপনি সেই জিনিসটাই সবার উদ্দেশ্যে বলেছেন। খুব স্বাভাবিকভাবে এই জিনিসটাও সবার জন্য আরো ক্লিয়ার হলো। একজন এক্সপিরিয়েন্সড গায়ের কাছ থেকে যখন একটা ফিডব্যাক পাবে, এটা স্বাভাবিকভাবে সবার জন্য একটা ইন্সপাইরেশনাল। তো আমি মনে করি আপনার এই জার্নিটা আপনার অনেক পেশেন্স ছিল, স্যার যেটা বললো। আর আমরা আসলে বুঝতে পারি করতে করতে আমাদের একটা যে এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, স্যার যেটা শুরু থেকেই বলতেন যে আপনার হবে, আমরাও বিশ্বাস করতাম আসলে আপনার হবে। আমরা বুঝতে পারি কোন স্টুডেন্টরা হওয়ার পসিবিলিটি আছে এবং কাজ নেই, আর সেই অনুযায়ী আমরা কিন্তু ওনাদেরকে
ওই মোরাল সাপোর্টটা দিয়ে ট্রাই করি। তো ভাই তাহলে অনেকগুলো কথা বললাম, থ্যাংক ইউ এন্ড কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন ফাহাদ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। ফাউদ ভাই, লাস্ট মোমেন্টে একটা জিনিস একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি তো আমাদের কাউন্টারে এসে ইন্টারভিউ দিয়েছিলেন, ওই ইন্টারভিউটা কেমন ছিল, ওই এক্সপিরিয়েন্সটা? জি ভাই, হ্যাঁ ওটা অনেক ভালো ছিল। ওটা পুরোপুরি একটা নিউ লেগেছিল আমার কাছে, কারণ আগে তো হচ্ছে গুগল মিটের মাধ্যমে মনে হয় দিতাম। হ্যাঁ মানে, আর ওইটা যখন ইন পার্সন যে দিলাম, ওই দিন প্রথম ইন্টারভিউটাই ভাই আমার হচ্ছে একটু নড়বড়ে হয়ে গিয়েছিলাম। ওই যে সামির ভাই ছিলেন অফিসে, উনি জানেন। তারপরেরটা আবার বেটার দিয়েছিলাম এরকম। তো হচ্ছে অবশ্যই ওইটা একটা নিউ এক্সপিরিয়েন্স ছিল, এবং অবশ্যই ওটা দেওয়া উচিত যদি কেউ হচ্ছে ইন্টারভিউ সামনে থেকে থাকে। আমি বলবো যে অফিসে যে ওইটা একটা মানে ইউজ টু হওয়ার সাথে, মানে যেটা আপনার সাথে ঘটতে যাচ্ছে সেটার সাথে ইউজ টু হওয়া বা ফ্যামিলিয়ার হওয়া, এটা ইম্পর্টেন্ট। অবশ্যই এটা কনফিডেন্স দেয়। থ্যাংক ইউ ফাউদ ভাই। আসলে সামির ভাই সিক, যার কারণে আজকে এই মিটিংটাতে উনি উপস্থিত হতে পারে নাই। সো থ্যাংক ইউ এগেইন, সো যে আপনি আমাদের কাছে টাইমটা বের করছেন, কারণ আসলে এখন লাস্ট মোমেন্টে অনেক ব্যস্ততা থাকে, ভিসা পাওয়ার পরে আসলে অনেক কাজ থাকে জীবনে, আসলে টাইম বের করাটা খুব টাফ হয়ে যায়। আর তারপর আপনি বের করছেন, তার জন্য অনেক থ্যাঙ্কস। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনার সাথে আমার সবসময় কথা হবে। জি ভাই, অবশ্যই অবশ্যই। যে কোনো এই প্রয়োজনে তো অবশ্যই নক করবেন ভাই, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার কুইক রেসপন্স করার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করছেন আমার জন্য অবশ্যই। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ অবশ্যই। ভাই, অবশ্যই ইনশাআল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা খুব সুন্দর চমৎকার একটা এক্সপিরিয়েন্স শুনলাম ফাহাদ ভাইয়ের কাছ থেকে, যাদের রিসেন্ট ইন্টারভিউ। ইনশাআল্লাহ এখান থেকে হলেও তাদের একটু কনফিডেন্স লেভেল কিংবা ইন্টারভিউর যে প্রিপারেশনটা, সেখানে অনেক বড় বেশি ইফেক্ট করবে, যে হ্যাঁ আমাকে আসলে কিভাবে ডেলিভারি দিতে হবে। সো আমরা এখন হচ্ছে ইন্টারভিউ সেশনে যাচ্ছি। যাদের রিসেন্ট ইন্টারভিউ আপনার হ্যান্ড রাইজ করেন, আমরা আপনাদের ইন্টারভিউ বলে নিব, কেমন? Tawheed, I study your presentation and go to the counter number 7. Good morning, officer. Hope you're doing great today. Good morning, please pass me documents. Sure, here is my passport and I-20. Please have a look. So why are you going to USA? Officer, I'm going to the United States for pursuing my bachelor degree in public health at William Peterson University. How did you find this university? Officer, I found this university through my own online research. I came across the university bachelor portal website as well as US News and World Report. Here I found William Peterson University offers a unique curriculum, dedicated faculty, and I also looked current students' reviews from this university. And after that, I understood this place will be suitable for Did me. you get any scholarship? Yes, officer, I got 50% scholarship from this university. Those are my merit based, my best academic result as my extracurricular activities and my admission essay. So who gonna be a sponsor for the rest of the fund? Officer, my father is my sponsor. He will bear all of my expenses during my stay in the USA. May I elaborate about him? What does he do? Yeah, proceed. Officer, my father owns and operates well-established construction business in Bangladesh. This business has been running successfully almost 20 years since 2005, with 2 active branches and has around 45 employees. And this business primarily focuses on commercial and residential construction projects, includes development of houses, retail spaces, apartment building. Additionally, he has agricultural lands and rental properties. How many where he workers are earns- working over there? Officer, approximately 45. Where approximately? Don't you know about your father business? Yes, officer. This is construction business. It includes development of houses, retail spaces, and apartment building. Okay, do you have any travel history? Officer, I love to travel, but due to my academic pressure, I didn't travel outside my country. Did your father visit outside Bangladesh? No, officer, but he visited due to his business purpose in my home district as well as other district. Do you have any siblings? Can you repeat that question?
Do you have any siblings? Yes, officer, I got a younger brother and a younger sister. So what's your future plan? What will you do after the graduation? Officer, after graduation from the USA, I'll definitely return back to my home country, Bangladesh, and begin my career in my hometown, named Silat M.A. Jismani Medical College, as a health promotion officer. And my responsibilities will be on disease prevention, help to my community people about health practices, maternal and child health. Okay, young lady, I Nutrition. am keeping your documents. Please take it 221G and congratulations. Okay, so thank you. ওকে, মোস্ট ওয়েলকাম। প্লিজ আপনার জন্য একটা ফিডব্যাক হচ্ছে কি আপনি আপনার এমপ্লয়ি সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি 45 বলতেছেন। অ্যাপ্রক্সিমেটলি কেন বলবেন না, টু দ্য পয়েন্টে একদম ক্লিয়ারলি বলবেন যে 45 অর 50 হোয়াটএভার, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেটলি ওইখানে বলবেন না, ইনকাম রেঞ্জ আপনি অ্যাপ্রক্সিমেটলি বলবেন, ঠিক আছে? জি। ওকে, ভাই আর বাকি আনসার গুলো কি ঠিক আছে? আনসার বাকিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ। আপনার প্রিভিয়াসলি কোনো রিফিউজাল নাই নাকি? না ভাইয়া। ওকে, ফাইন। বাকিগুলো আনসার ঠিক আছে, বাট একটু বেশি ফাস্ট যাচ্ছেন আর একটু স্লো যাওয়ার ট্রাই করবেন আপনি। জি ভাইয়া, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।